আমরা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ এবং ওয়াশিংটন ডিসিতে আর অন্যান্য অনেক জায়গা রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ওয়াশিংটন ডিসি বা ন্যাশনাল প্রেস ক্লাবের মেম্বার। সেখানেও প্রতিনিয়ত আমার উপস্থিতি থাকে এবং সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমের লিডার সাংবাদিকরা থাকে, তাদের সাথে আলাপ হয় এবং আমি বলবো যে ইয়েস আই এম বায়াসড, আমি বায়াসড। আপনি যদি বলেন যে আমি কি ধরনের বায়াসড, আমি বাংলাদেশে যা ঘটছে সেটাই বলি। একটি বিষয় ঘটেছে ইতিমধ্যে, যেটা আপনার কথা থেকে আমি নোট করেছিলাম বলার জন্য, সেটা হলো যে এই ডক্টর ইউনূসকে 18 কোটি মানুষ না চিনলেও শেখ হাসিনা যে অনেক আগেই চিনেছিলেন, সেটা ওনাকে প্রমাণ করতে হলো ক্ষমতা, তার হাত দিয়ে ক্ষমতাচ্যুতির মাধ্যমে। অর্থাৎ মরিয়া প্রমাণ করিতে হলে যে তিনি বাঁচিয়া ছিলেন, যে উনি সত্য কথা বলতেন। এই ঘটনা আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি ক্ষমতা দখল না করতেন, তাহলে পশ্চিমা বিশ্বের সকলের কাছে ডক্টর ইউনূস হি ইজ এ গুড ম্যান, যে কোনো উপায়ে হঠাৎ ডিসকানেক্টেড, আই ডোন্ট নো হোয়াই। যেটা বলছিলাম যে এই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ না করলে 15 মাস সে এইরকম ভাবে ক্ষমতার মধ্যে লেপ্টে না থাকলে, তাকে বিশ্ব চিনত না যে হি ইজ সাচ কাইন্ড অফ মনস্টার, হি ইজ এ মনস্টার। সে নিজে একা নোবেল পায়নি, এটা পৃথিবী ভুলে গিয়েছিল, এটা আবার চলে আসছে। সে একা নোবেলের দাবিদার হতে পারে না। ওই মহিলাটা কোথায়, যিনি তার নাম তসলিমা, তাকে তসলিমা আক্তার, আমার কাছে আছে ছবি সহ। আচ্ছা, এই যে বিষয়টা সে এসে প্রমাণ, এটা তাকেও, আমি যদি ফিরে যাই ইতিহাসের টানে, যেটা আপনি বলছেন যে 2024-এর 5ই অগাস্ট ঘটেনি, তাহলে বিশ্বের ইতিহাসে ডক্টর ইউনূস ওয়াজ এ গুড পারসন, এবং এটা লেখা থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত কিছুই বলছেন, ওনার কাছের মানুষেরা বিশ্বাস করেনি, সকলেই ওনাকে চেষ্টা করেছেন আকার ইঙ্গিতে বলতে, যারা আপা ডাকেন, আপা থাক না, বাদ দেন না, উনি বলতেন তোমরা চিনো না। সেই বিশ্বকে যখন আমরা বলতাম, তখন বিশ্ব বলতো যে গিভ হিম টাইম। আমি যখন সিনিয়র সাংবাদিক সুইজারল্যান্ডের একজন সিনিয়র ভদ্রমহিলা তাকে বললাম, উনি বললেন আমি যাচ্ছি বাংলাদেশে, আই নো হিম পার্সোনালি, হি ইজ এ ভেরি গুড পার্সন। উনি যখন বাংলাদেশে গিয়ে দেখলো যে ওনার সমস্ত কলিগরা জেলে, এবং ডক্টর ইউনূস ডিক্লাইন করলো ওনার সাথে দেখা করতে, এবং ওনার তথ্য উপদেষ্টারা বললো যে আপনি বাংলাদেশে কি করেন, তখন সেখান থেকে এসে প্রথমে সে আমাকে ইন্টারভিউ দেয়। এবং আমি কিন্তু খুব কম লাইভ বা আমার নিজস্ব কোনো শো নেই, আমি বলবো, কিন্তু আমি খুব মাঝে মধ্যে আসি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য। উনি এসে আমাকে বললো, হেই দাস্তাগীর মাই ফ্রেন্ড, তুমি যে আমাকে বলছো, তুমি তো শুধু সত্য নাও, আমি তো এটা ভেরিফাই করে আসলাম, হি ইজ এ মনস্টার, উই হ্যাভ টু টেক হিম ডাউন and we have to open his face to the world. এইটা সে বলছে, এবং এখনো পর্যন্ত সে কাজ করে যাচ্ছে। আমি ইচ্ছে করে নামটা বললাম না, আপনিও চিনেন, আমিও চিনি, সবাই চিনে। উনি বাংলাদেশের খুব ফেভারিট একজন মানুষ, ভদ্রমহিলা। এই হলো ডক্টর ইউনূস। অতএব সে যে একজন মনস্টার, এটা প্রমাণিত হলো। সেও ইতিহাসের রাস্তা করে ইতিমধ্যে তাকে নিয়ে গিয়েছে, কারণ তার একটা মারাত্মক সুযোগ ছিল, যেটা আমি আমি একটু কনফেস করি। আমি ভাবলাম যে ওকে, ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করলো ইলিগাল। আচ্ছা, বাংলাদেশে এখন সে কি করলো, যে বললো যে ভাই শোনেন, শেখ হাসিনা এত ভুল করছে, হ্যাঁ চলেন ওনার প্রত্যেকটা বিষয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব, বিচার করব। আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দল, আপনারা রাজনীতি করবেন, নির্বাচন হবে অমুক তারিখে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর ভিতরে যারা বিচার, স্বাধীন কোর্টে বিচার হবে এবং সেই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে, তারা নির্বাচনে আসতে পারবে। আমি নিজেকে প্রশ্ন করলাম যে এরকম যদি সত্য প্রতীক হয়ে দাঁড়ায়, সত্যের প্রতীক হয়ে সে দাঁড়ায়, এবং সেটাকে যদি সে স্ট্রংলি ধরে, আমি ইউরোপে ছিলাম 18 বছর এবং ইউরোপ থেকে আইন পারে আসছি, আমি জানি যে ইউরোপিয়ান কমিশন তার পক্ষে দাঁড়াবে যে ইয়েস ইউ গো হেড, আমরা এই মানবাধিকারটা চাই, এসবগুলো অধিকার। তাহলে আমি দস্তগীর কি করব? আমি কি, তো সে যদি 32 নম্বর ভাঙ্গার দিন নিজে গিয়ে দাঁড়াইতো, হোয়াট ইউ আর ডুইং, দিস ইজ আওয়ার জাতির পিতা,
তাহলে আমি কি করব? তাহলে সে কিন্তু প্রমাণ করলো, এবং এই জন্য আমি খুঁজে খুঁজে বের করলাম তার শিশুকালের একটা ছবি। সে ইয়া জিন্না টুপি মাথায় দিয়ে সে ওই যে স্কাউটে যাচ্ছে, স্কাউটে টুপি মাথায় দিতে হয় আমি প্রথম দেখলাম। আমাদের ইয়া থাকতো, আমিও স্কাউট ছিলাম। সো এই যে বেটার যে আগে থেকেই চুরির অভ্যাস, আগে থেকেই সে ইসলামপন্থী, মানে উগ্র ইসলামপন্থী, এবং আগে থেকেই পাকিস্তানের সাপোর্টার, এসবগুলো এখন ধারাবাহিক ডটগুলো প্রমাণিত। এবং সেদিন সে কি সুন্দর করে বলে ফেললো যে আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করছেন কে? জিয়াউর রহমান। ঠিক, মানে এই ধরনের একজন বক ধার্মিক মানুষ যে অবলীলায় নির্দ্বিধায় বিনা বিকারে সব মিথ্যা কথা বলতে পারে, যে একটি সরকার প্রধান হিসাবে 2 বছরের শিশুকে যখন অত্যাচার করে হত্যা করা হয় তার কোনো বিকার হয় না, সে বলে না যে আমি দুঃখিত যে আমি ওই সন্তানের পিতামাতাকে ইয়ে করবো এবং যারা করেছে তাদেরকে জেল ফাইল দেবো। অতএব বাংলাদেশের এই লোকটার হাত থেকে আমাদের সকল বাঙালির যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন তাদেরকে মাঠে নামতে হবে। আপনি যদি ডাক্তার হন, আপনি ডাক্তারের মাধ্যমে নামতে হবে। আপনি যদি সৈনিক হন, আপনাকে সৈনিক হিসাবে নামতে হবে। আমরা যুদ্ধে আছি, 71-এর শিশু ছিলাম, এখন আমরা শিশু নই, দেশকে পুনরুদ্ধার করতে হবে। জয়। অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার পুরোনো জিনিসের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব বা দর্শকদের জন্য উপস্থাপন করব। হ্যাঁ, ইউনূস সাহেব সশস্ত্র বাহিনী দিবসে খুব স্পষ্টভাবে পরিষ্কার বাংলায় বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই ইউনূস সাহেব কদিন আগে যে কি জুলাই সনদ নাকি পড়লেন, আমি একটু সেখানে নিয়ে যাই। সেখানে আমরা পাকিস্তান আমলে অনেক নিগৃহীত ছিলাম, এটা ছিলাম করে করে আমরা স্বাধীন হয়ে গেলাম। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা দেশকে এই করলো। এই যে কুইক নারেশন, এইখানে কিন্তু সেদিন কোন স্বাধীনতার ঘোষকের নাম বলার প্রয়োজন মনে করেন না। এই 3 সপ্তাহ পরে কেন প্রয়োজন মনে করলেন? মানে ওই যে মেটিকুলাস ডিজাইন বলতে আমি যেটা বলেছিলাম যে ভিতরে একটা কুচক্র, এটা আমি যদি মনে করি কোট আনকোট, আমি যদি মনে করি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাহলে যখনই স্বাধীনতার কথাটা আসবে আমি তো সেখানে অবশ্যই বলবো। দ্বিতীয়ত, আপনি যে একজন সাংবাদিকের কথা বলেছেন, আপনি নাম প্রকাশ করতে চাননি, ঠিকই আছে, যিনি ভাবতেন যে ইউনূস সাহেব খুব ভালো মানুষ, তার সাথে ঘনিষ্ঠতা ছিল, বাংলাদেশে গেছেন, দেখেছেন, দেখে এসে আপনাকেই বলেছেন যে তার সব ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে। আমার মনে হয় বিশ্ব তো আর বসে থাকে না, বিশেষ করে সংবাদ জগৎ সবসময় অ্যাক্টিভ থাকে। তারা এই 12-13 মাসের ইউনূসের কর্মকাণ্ড দেখে এই যে আমরা যে সংবাদগুলোর কথা বলছি এটাকে প্রকাশ করাটা অত্যন্ত জরুরি মনে করেছে। এর মাধ্যমে যে যেভাবে যে মেসেজ পায় না কেন সেই মেসেজটা পেয়ে যেন সে তার মতো করতে পারে। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা শেষ করার আগে একটা প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের নির্ধারিত বা সম্ভাব্য আগামী নির্বাচন, ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে 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 না, এটা নিয়ে সংশয় এখনো কাটেনি। যারা নির্বাচনের পক্ষে আছেন তাদের একটু কথাবার্তার দিকে যদি আমরা দেখি, জামাত এই 2-3 দিন আগে বোধহয় বলেছে যে নির্বাচন আর গণভোট যদি একই দিনে হয় তাহলে এখানে একটা রক্তগঙ্গা বয়ে যাবে। জামাতের আরেক নেতা, উনি এক সংসদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রামের সম্ভবত শাহজাহান চৌধুরী সাহেব, তার তো কথা আরো সুন্দর, যে পুলিশকে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথায় উঠবোস করতে হবে, আমরা যাকে বলবো তাকে গ্রেফতার করতে হবে। এনসিপি নামক এরশাদ সাহেবের নিয়োগদাতা কোট আনকোট, এই কথাগুলো কিন্তু আমার কথা না, এগুলো তাদের কথা, অর্থাৎ বেশিভাবে গ্রহণযোগ্য। তারা এখনো নির্বাচনে যাবে কিনা সেই ব্যাপারে তাদের শর্ত হচ্ছে যে জুলাই সনদ তাদের মন মতো হয়নি। এত সব
ইস্যু বা শর্তের পরিপ্রেক্ষিতে নির্বাচনের সম্ভাবনাটাকে কি দেখেন, বা যদি নির্বাচন হয় সেই নির্বাচনের রূপ কি হতে পারে, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই আয়োজনে আজকে নিয়ে আসার জন্য। আপনি ইতিমধ্যে বলেছেন আমরা সময়ের শেষ পর্যায়ে। আশা করি আমার কথাগুলো যারা শুনছেন তাদের কাছে যদি কোনো আমার কথায় অযৌক্তিক মনে হয় আপনারা প্রশ্ন পাঠাবেন, সেসবগুলো আমরা বিশ্লেষণ করব। এবং দেওয়ান গৌস সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটি আমরা এখন বলছি সেটার নির্বাচন সম্বন্ধে বলতে গেলে আন্তর্জাতিক বা ওয়াশিংটন ডিসির প্রেক্ষাপট পরিবর্তিত, সেটা একটু তথ্য আপনাদেরকে জানাতে হবে। বার্মা স্ট্যাটাস, বার্মার মানুষের, বার্মাতে যে আমেরিকা সাপোর্ট করছে যে দলকে, এবং সেখানে যে একটা গৃহযুদ্ধ, সমস্ত কিছু মিলিয়ে যারা আরাকান সৈনিক বা আরাকানদের সাপোর্টে ছিল বা না ছিল, এরকম বার্মিজ বা মিয়ানমারের নাগরিকদেরকে আমেরিকা একটা প্রটেক্টিভ স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা গতকালকে প্রেসিডেন্টের আদেশে ক্যান্সেলড, এবং সেটা আমি সংবাদ করেছি। ক্যান্সেল করেছে এই অর্থে যে বার্মা এখন অনেক স্থিতিশীল, বার্মা সরকারের আন্ডারে নাকি তারা অনেক বেশি স্থিতিশীল। অর্থাৎ এটাকে যারা ডিপ্লোমেসিকে বিশ্লেষণ করেন, আমিও করি, কিন্তু আজকের সেই আলোচনা না, সেখানে কিন্তু একটা বড় সিগন্যাল রয়েছে এবং বাংলাদেশের জন্য রয়েছে এই স্ট্যাটাসকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। তার আগে, কিছুদিন আগে তুলসী গাওয়ার্ড বলেছেন আমরা রেজিম চেঞ্জের নীতি থেকে বের হয়ে আসছি। এটাও যারা ডিপ্লোমেসি বিশ্লেষণ করেন তাদের জন্য প্রশ্ন রয়ে গেল এবং বাংলাদেশের জন্য রয়ে গেছে। গতকালকে আরেকটি বিষয় ঘটেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করা। আমরা গত সরকার, মানে আমি বলছি ট্রাম্প কিন্তু খুব পপুলার প্রেসিডেন্ট ইউএসএ, পৃথিবী ভালোবাসুক আর না বাসুক, নিজের দেশের মানুষ তাকে ভালোবাসে, এই বিষয়ে আমি আপনাকে সাক্ষী দিতে পারি, আমি তার বিরাট সাক্ষী। তিনি অনেকগুলো কাজ করছেন, সে তার ভিতরে গতকালকের ইয়াটা খুবই যেটা বলছিলাম, বাইডেনের সময় বাংলাদেশের শিবিরকে স্কলারশিপ দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায়, যদিও এটা লিখিত নয় শিবির, কিন্তু আমরা জানিয়েছি সেসবগুলো ভেরিফাইড, এখানে এনেছে, ট্রেনিং দিয়েছে, অনেক কিছু করেছে, সেসবগুলো টোটালি বন্ধ হয়েছে। অন দ্য টপ অফ দ্যাট, গতকালকে মুসলিম ব্রাদারহুডের নীতি, ঐতিহ্য এবং তাদের যে রাজনৈতিক ধ্যান ধারণার মতন ধারণ করে এমন যে কোনো সংগঠনকে তারা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপ হিসাবে নির্ধারণ করার জন্য আদেশ দিয়েছেন গতকালকে। সো এখানে কিন্তু তাদেরকে আমাদের চেয়ে অনেক, মানে একটা সরকার, পৃথিবীর সবচেয়ে ডিফাইন্ড, বিন্যাস করা একটা সরকার হলো ইউএস সরকার। সেখানে আপনি আর আমি কি করছি সেটা যেরকম তাদের রিপোর্টে তারা আনার জন্য খুবই সক্ষম, সেরকম এই ধরনের বাংলাদেশের যে বর্তমান যে ফ্যাব্রিক, রাজনৈতিক ক্ষমতার যে ফ্যাব্রিক, সেখানে যে ইসলামী দলগুলো, তাদের সাথে মুসলিম ব্রাদারহুডের কি সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, এসবগুলোর উপর অতএব বিরাট ইনফরমেশন এখানে। অতএব নির্বাচন না দিয়ে যতদিন থাকা যায় ততদিন তারা ক্ষমতায়। নির্বাচন যতক্ষণই আপনি দিবেন, যদি নির্বাচন, আপনি আপনার প্রশ্নই বলেছেন, নির্বাচন যদি হয় নির্বাচনের নামে আর তারা তাদের মতন তাদেরকে ডিক্লেয়ার করেন, তাহলে এটা কতদিন টিকতে পারবে সেটা আন্তর্জাতিক পরিস্থিতি বলছে যে বেশি দিন টিকবে না, তাসের ঘরের মতন ভেঙে পড়বে খুব দ্রুত। এবং সেটা হবে, আমি বলবো যে আওয়ামী লীগের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, টার্নিং মোমেন্ট, কারণ তখনই আওয়ামী লীগ হলো রাজপথের কর্মসূচি ঘোষণা করে এই সকল কারণেই। আচ্ছা, নির্বাচন যদি হয় নির্বাচনের মতন, অর্থাৎ সকল দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ, তাহলে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভার্সেস সারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন, সেখানে দেখা যাবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দ্বিধায় ক্ষমতায় আরোহণ করবে। অতএব নির্বাচন হবে কি হবে না প্রশ্নটা, চলুন আরো একটা দিনের জন্য, আরো কয়েকদিনের জন্য অপেক্ষা করি, আমরা দেখি নির্বাচনের তফসিল ঘোষণা হয় কিনা। আমি শুধু ইঙ্গিত করে গেলাম আন্তর্জাতিক, স্পেশালি পাওয়ার হাউস ওয়াশিংটন ডিসির পরিবর্তনগুলো গত 24 ঘন্টার, গত 1 মাসের বলি,
গত 24 ঘন্টার পরিবর্তনগুলো। অতএব তাদেরকে বুঝতে হবে যে তারা কেন এই যে আমেরিকান নাগরিক যাকে বাংলাদেশকে নিয়ে ওয়াশিংটনে নতুন কোন খবর আছে কিনা, ইতিমধ্যে বলেছি আলিমুজ্জামান ভাই, এটা অনেক ওয়াইড, আজকে সে বিষয়ে আলাপ করতে পারবো না। তবে এই তথ্যগুলো যেমন বার্মার স্ট্যাটাসের কথা বলেছি, মুসলিম ব্রাদারহুডের কথা বলেছি, রেজিম চেঞ্জ বন্ধের কথা বলেছি, এবং আরো অনেক ইনফরমেশন প্রতিনিয়ত আসবে এবং আপনাদের সাথে শেয়ার করব। অতএব আমাদেরকে সেটা সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আমাদের দেশের অবস্থাটা। যেটা বলছিলাম যে আমেরিকান নাগরিক যে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে ভারতে যেতে হলো, ভারত থেকে দুবাই যেতে হলো কেন, কাকে কি তথ্য দিচ্ছে? আবার ভুটানের থেকে যে ভিজিট, ভুটান ছিল বাংলাদেশের প্রথম যারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। অতএব আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে কতগুলো তথ্য, গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার অকল্পনীয় উপস্থিতি, ওয়াশিংটন ডিসির আমাদের ইন্দো প্যাসিফিকের নির্দিষ্টভাবে বঙ্গ উপসাগরের চতুর্দিকের দেশগুলো নিয়ে পরিবর্তন, তারপরে তুলসী গাবার্ডের কথা, এবং বাংলাদেশের বর্তমান সরকার আর চিকেন নেক আমরা দখলে নিয়ে যাব, চলো দিল্লি, এসব দিল্লিকে সমস্ত দিয়ে দিচ্ছে। শেখ হাসিনার আমলে দিল্লিকে কি দেওয়া হয়েছে হলো বাই লেটার। এখন তো যেটা দেওয়া হচ্ছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় নির্বাচন ছাড়া, ততদিন যাতে ভারত কিছু না বলে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন গণমানুষের যদি দাবি হয়ে থাকে, অবশ্যই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ, অল পার্টির সমন্বয়, এবং সেটা না হলে এই নির্বাচনের আসলে কোনো বেশি দিন টিকা নির্বাচন নয়। অতএব আমাদের মানুষের যে ধরনের প্রবৃত্তি শেখ হাসিনা করে গিয়েছেন সেটা তো তারা ধ্বংস করেছেন। এই নির্বাচনের নামে আরো ক্ষয় ক্ষতি বা টাকা পয়সার খরচের কোনো ইয়ে নেই। তবে মনে হচ্ছে যে আমরা এ বিষয়ে সুস্পষ্ট কথা বলতে পারবো হয়তোবা আরো মাসখানেক পরে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আগামীতেও আপনারা সাড়া দিয়ে আমাদের কিছু তথ্য দেবেন। আপনাকে অনেক অভিনন্দন, আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। ডাঙায় বাঘ, জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকে জেনারেল ওয়াকারুজ্জামান অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন। এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয়, ক্ষমতা এবং অসহায়তার জটিল মিশ্রণ। জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে 2004 সালের গ্রেনেড মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারে। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার সঙ্গে পরিচিত তারা ব্যক্তিগত আমাকে জানিয়েছে গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমান সেনা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তারপরে বেঁধে ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে হয়। বিমানে ওঠার ক্ষমতা ছিল না। পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান। তখন তিনি জুনিয়র অফিসার। বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করা যে মূল কারিগর যারা ছিল তাদের বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে যে করবে না এটা নিশ্চিত। অন্যদিকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে 2024 শেখ হাসিনার পতনে ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ অন্যান্য অভিযোগ আনা যেতে পারে এটা নিশ্চিত। বেঈমানির বড় শাস্তি ওয়াকার পাবেন
পাবেন একটি নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। এই পতনের ষড়যন্ত্রে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। বাংলাদেশ সংবিধানে শাস্তির কথা বলা আছে। কি সে কথা বলা আছে পরে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে কমে ডাঙায় আর কে জলে যে যার মতো বিচার করবে। মোদ্দা কথা হলো ওয়াকারকে ঘিরে ফেলেছে এই দুজন তো যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা। কিন্তু এই দুই শত্রুর বাইরে ওয়াকারের আরো শত্রু যেমন জামাত। তারা ভেবেছিল নেতাদের যুদ্ধ অপরাধে হাসিনা ফাঁসি দিয়েছিলেন। সেই ঘায়ে ঝাল মেটাতে শেখ হাসিনাকে ঝোলাবে মব লিঞ্চিং এ 5 আগস্টে টুকরো ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল। ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন। বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত। তারা তাদের মুখের সেভাবে কেড়ে নেওয়ার জন্য ছাই দেওয়ার জন্য ওয়াকারকে তারা কিন্তু ধরবে আজনাও। তারা ইউনূস সরকারকে দিয়ে 15 জন সেনা অফিসারের বাইরে আরো জনা 30 সেনা অফিসারের শুনেছি 50 জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের জন্য। খবর সেই তালিকায় আছেন জেনারেল জামাত। বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে কিছুটা সুরক্ষিত করছে তা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যতক্ষণ প্রশাসনে থাকবেন, যতক্ষণ জেনারেল জামান ইউনূস থাকবেন, ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিত। এজন্যই আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতে তিনি ভুলেও মুখ খোলেন না। ইউনূসকে সেনা পদকে সম্মানিত করেছে যমুনাতে গিয়ে। পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে হেরে ফিল্ড মার্শাল হয়েছে। বাংলাদেশকে রসাতলে পাঠিয়ে ইউনূস যিনি নিজের সেনা নন, সেনার কোন সদস্য নন, বিশিষ্ট সেনা পদক পেলেন। সেটা হচ্ছে ওয়াকারের কাছ থেকে। চমৎকার। কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু সংকটপূর্ণ। মানে ইউনূসের নিরাপত্তা, ইউনূসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন এবং বহু বিষয়ের উপর নির্ভর। 2004 সালের মামলায় দেখা যাচ্ছে বাংলাদেশের আদালত মানে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে। 2018 সালে তারেক রহমান এবং ওদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা 2004 মামলায় 2018 সালে 14 বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু 2024 সালে শেখ হাসিনার পতনের পরে সেই সমস্ত সাজাকে বাতিল করে এবং তারেক রহমান সমেত সকলকে খালাস দিয়ে দেয়। এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থা এই ধরনের রাজনৈতিক পতনের সাপেক্ষে যদি বিএনপি ক্ষমতায় আসে 2004 ঘটনাগুলোকে নতুন করে মূল্যায়ন করা হয়, তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকার বিচারের মুখোমুখি হবেন মানবাধিকার লঙ্ঘনের দায়। আমার আগেই বলেছি 5 আগস্টে রাইফেল নামিয়ে রেখে নির্বাচিত সরকারের পতন ঘটাবার দায় একান্তভাবে জামানের উপর যাবেন কোথায়? ওই যে বলেছি না জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে ইউনূস প্রশাসনের অনিশ্চয়তা, অন্যদিকে বর্তমানে সরকার ইতিমধ্যে 15 সিনিয়র সেনা অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জারি করেছে। যারা শেখ হাসিনার আমলে মানবাধিকার নানান অভিযোগে অভিযুক্ত। জেনারেল জামান আটকাতে অনেক করেও ইউনূস সরকারের এই পদক্ষেপ পরিষ্কারভাবে
দেখায় যে ইউনূস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তবে বর্তমান পর্যায়ে জেনারেল জামানকে সরাসরি লক্ষ্য করা হয়নি, এখনো তাকে দয়া দেখানো হচ্ছে। কিন্তু ওই মে মাসে জ্বালাময়ী হুমকি দমকি, গত মে মাসে যেটা তিনি দিয়েছিলেন সেনানিবাস থেকে আর বিন্দু মাত্র এখন যদিও আকার দেখা অভিযুক্ত হবেন সঙ্গে অভিযুক্ত হলে নতুন আইনে জেনারেল চাকরিও নট হয়ে যাবে। সার্কাসের ট্র্যাপিজের খেলা দেখেছে, সেই খেলা খেলছেন জেনারেল জামান। এই খেলা খেলতে গিয়ে তিনি নাক কেটেছেন, সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাক বলতেও কিছু রাখছেন না। ইউনূসের চেলা চামুন্ডা দিন-রাত বন্যা বইয়ে দিচ্ছে ওয়াকারের নামে, তাকে কুকুর বলে গালি দিচ্ছে। এই সমস্ত কিছু সত্ত্বেও ওয়াকারুজ্জামান কি করছে? সকলকে বেকসুর খালাস দিয়ে বলছেন এরা তো বাচ্চা ছেলে। ওই যে বললাম যে পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো দেশ পাবেন না যার আর্মি চিফ এতটা দুর্বল, এতটা মর্যাদা। একটু পুরোনো দিনের গালাগাল হয়, বলতে কথাটা সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এতটা ধ্বজভঙ্গ সেনাপ্রধান হতে পারে, সেটা কেউ ভাবা যায়। জেনারেল জামান সরকারের সাথে সহযোগিতা করছেন ধরে রাখার জন্য, অপরাধীর কাঠগড়ায় যাতে না দাঁড়ায় তার জন্য প্রশাসনের সাথে খারাপ হলে অবস্থান দুর্বল হয়ে যাবে। জেনারেল যে এমন দণ্ডের হতে পারে, সেনা আন্দাজ করতে পারলে এই লোকটার পেছনে এত শ্রম ব্যয় করতো না। মাস আগে ফেরার সামরিক অভ্যুত্থান থেকে বাঁচাতো না ভারতের গোয়েন্দারা। বাংলাদেশের মিলিটারি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সেনা নেতৃত্ব পরিবর্তনের সময় বিপদে পড়ে। 1975 সালে সেনা অভ্যুত্থান থেকে শুরু করে 1-11 সময় পর্যন্ত সামরিক প্রশাসন সব সময় পরবর্তী সরকারের দৃষ্টিকোণ থেকে বিচারের মুখে পড়েছে। জামানের ক্ষেত্রে ঐতিহাসিক একটি বড় হুমকি। জেনারেল জামানের ভবিষ্যৎ তিনটি মূল ফ্যাক্টরের উপর নির্ভর করছে। প্রথমত ফেব্রুয়ারি 2026 পরিকল্পিত নির্বাচনের ফলাফল এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে, আবার সেই রাজনৈতিক দল তাকে ক্ষমা করবে। খবর আছে হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন, বলেছেন এই জন্য হাসিনার পেছনে ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে সাক্ষাৎকারগুলো বর্তমানে কিছুদিন ধরে দিচ্ছে। তার কোথাও সেনার ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে আজকাল বলছেন না। দ্বিতীয়ত প্রশাসনের আন্তর্জাতিক অবস্থা। যতদিন ক্ষমতায় থাকবে দাবিদারি করে ওয়াকার ক্ষমতায়। এখন ইউনূস যদি নির্বাচনটাকে আরো 2 বছরের জন্য পিছিয়ে নিয়ে যায়, ওয়াকারুজ্জামান কিচ্ছু বলবে না। দেখেন, দ্বিতীয়ত পাকিস্তান এবং সোভিয়েত ইউনিয়নে সেনা প্রধানদের মতোই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনে যেখানে একজন সেনা নেতা যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের সম্মুখীন হতে পারবেন না ওয়াকারুজ্জামান। জুলাই অভ্যুত্থানে সেনা একেবারে রাস্তায় থেকে ছিল তা তো নয়। এবার গুলি চালিয়ে এবার আসি সরকার পতনের পর হতে পারে ওয়াকারুজ্জামানের সেই বিষয়টি। ইউনূস আমলের ট্রাইব্যুনাল জামাত যে চাইবে সেটাই হবে। সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। বিএনপি ক্ষমতায় এলে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে, বেশ কয়েক বছরের অনিবার্য কারাবাস। আওয়ামী লীগ ক্ষমতায় এলে হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত না হলেও নির্বাচনে দাঁড়ানো যায়, তখন ওয়াকারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালু হতে পারে। কি শাস্তি ততদিন আবার ওয়াকার কিন্তু রিটায়ার করে যাবেন। কি শাস্তি বলি সে কথা।
বাংলাদেশের সংবিধানে দেশদ্রোহ রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত শাস্তির বিধান অনুচ্ছেদের কয়ে নির্ধারিত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা কোনো অনুচ্ছেদ বাতিল বা স্থগিত করে ওইরূপ করার জন্য বা ষড়যন্ত্র করে বা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা পরাহত করে অথবা ওইরূপ করার জন্য উদ্যোগ ষড়যন্ত্র করে তাহলে এই কার্য রাষ্ট্রদ্রোহিতা এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহের দোষী হবে। অনুচ্ছেদ 7-এর 3 নম্বর দফায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী ব্যক্তি বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দণ্ডিত হবে। এইবার এই সর্বোচ্চ শাস্তির মানেটা নিয়ে ব্যাখ্যা পার্থক্য আছে। এর অর্থ হলো সংবিধান নিজে কিন্তু দণ্ডের কথা বলেনি। এটি বাংলাদেশের প্রাসঙ্গিক দ্বারা নির্ধারিত বাংলাদেশের দণ্ডবিধির 124 ধারা অনুসারে যে ব্যক্তি লিখিত বা মৌখিক শব্দাবলী চিহ্ন দৃশ্যমান প্রতীকের আইন বলে গঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে শেখ হাসিনার প্রতি সেই ব্যক্তি এই শাস্তিগুলোর একটিতে দণ্ডিত হবে। যাবজ্জীবন বা মেয়াদের কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড অথবা 3 বছর মেয়াদী কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড অথবা তৃতীয়ত শুধুমাত্র অর্থদণ্ড। কথা উল্লেখযোগ্য দণ্ডবিধির ধারা 124 ধারায় বিধান নেই। সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন। সুতরাং মৃত্যুদণ্ড না হোক আবার শেখ হাসিনার সুতরাং মৃত্যুদণ্ড না হোক যাবজ্জীবন কারাগারে সম্ভাবনা একেবারে যায় না। এখনকার মতো এই পর্যন্ত।